বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। আফগানিস্তানে যেভাবে প্রভাব বিস্তার করছে চীনা গণমাধ্যম। ট্রাম্পের কঠোর সমালোচনায় জাতিসংঘ মহাসচিব। গাজার বোর্ড অফ পিসে যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ। ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে, খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর জয়লাভ করেছে। ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়, কিন্তু শিগগিরই এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার লোক নিহত হয়। তেহরান কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে। শনিবার ১৭ জানুয়ারি এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। খামেনি লিখেছেন, এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এই রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। খামেনি জোর দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই এই রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত ছিলেন। বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়েনের কথা উল্লেখ করেন তিনি। এদিকে রয়টার্স বুধবার জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা আসন্ন, তবে শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি। ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। খামেনি জোর দিয়ে বলেন, হ্যাঁ, আমরা সহিংসতার আগুন নিভিয়ে দিয়েছি, কিন্তু তা যথেষ্ট নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ইচ্ছা পোষণ করে না, তবে আমরা ইরানের ভেতরে এবং বাইরে অপরাধীদের ছেড়ে দেব না। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে, একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা সংস্থাটিকে বলেছেন, তেহরান তার প্রতিবেশীদের সতর্ক করে দিয়েছিল, ওয়াশিংটন যদি ইসলামিক প্রজাতন্ত্রে হামলা চালায় তবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডান। রাশিয়ার বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টকে গাজা বিষয়ে গঠিত হতে যাওয়া বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তাসের করা এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন সত্যিই এই বোর্ড অফ পিসে যোগদানের একটি প্রস্তাব পেয়েছেন। আমরা প্রস্তাবটির সব দিক ও বিস্তারিত বিষয় পর্যালোচনা করছি। তিনি আরও জানান, প্রস্তাবটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করার আশাও করছে রাশিয়া। এর আগে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্তো তোকায়েভের মুখপাত্র জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা পরিচালনার লক্ষ্যে গঠিত বোর্ড অফ পিসে যোগ দিতে তোকায়েভকে আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন সূত্রে জানা গেছে, পাকিস্তান, তুরস্ক, জর্ডান, মিশর ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশের নেতার কাছেও এই বোর্ডে যোগদানের প্রস্তাব পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে যে শান্তি পরিকল্পনায় সম্মতি হয়েছিল তার দ্বিতীয় ধাপে এই বোর্ডের কার্যক্রম শুরু হবে। তবে ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরায়েল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধিতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতা বলা হয়, বোর্ড অফ পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরায়েলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী। আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহার এবং ২০২১ সালের আগস্টে তালেবানদের পুনরায় ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের এক সময়কার বৈচিত্র্যময় ও সক্রিয় গণমাধ্যম খাত কার্যত ভেঙে পড়েছে। অর্থনৈতিক সংকট, কঠোর নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপের চাপে শত শত গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়েছেন হাজারো সাংবাদিক। এই শূন্যতার সুযোগেই আফগানিস্তানে দ্রুত ও দৃশ্যমানভাবে বিস্তৃতি ঘটাচ্ছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ২০২১ সালের পর থেকে আফগানিস্তানে চীনের মিডিয়া উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও লিবার্টির সঙ্গে কথা বলা একাধিক আফগান সাংবাদিক জানিয়েছেন, চীনা গণমাধ্যমগুলো মূলত এমন সব সংবাদ ও ডকুমেন্টারি তৈরি করছে যা বেইজিংয়ের ইতিবাচক ভূমিকা তুলে ধরে। অথচ দারিদ্র্য, মানবাধিকার লঙ্ঘন, দমনপীড়ন কিংবা সাধারণ মানুষের দুর্দশার মতো বিষয়গুলো সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে। কাবুলে কর্মরত এক আফগান সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের বলা হয় কেবল ইতিবাচক বিষয় নিয়ে কাজ করতে, যাতে তালেবান সরকারের সঙ্গে চীনের সম্পর্ক আরও দৃঢ় হয়। মাঠে গেলে আমরা ক্ষুধা ও কষ্ট দেখি, কিন্তু সেসব গল্প প্রকাশ করতে দেওয়া হয় না। বাস্তবতাকে আড়াল করা হচ্ছে। চীনা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অন্য মিডিয়ার সঙ্গে কথা বলতেও নিষেধ করা হয়েছে। অনেকেই জানিয়েছেন, নির্দেশ অমান্য করলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। তালেবান ক্ষমতার আগে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি এবং চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনের আফগান কর্মীরা জানান, সে সময় চীনা কন্টেন্টে আগের আফগান সরকারের দুর্বলতা, দুর্নীতি ও অস্থিরতার দিকগুলো জোর দিয়ে তুলে ধরা হতো, যা মূলত যুক্তরাষ্ট্র বিরোধী ভূ-রাজনৈতিক অবস্থানকে সহায়তা করত। তালিবান শাসনের পর সেই কৌশলে পরিবর্তন এসেছে। বর্তমানে চীনা গণমাধ্যমগুলো আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে বেশি মনোযোগ দিচ্ছে, বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা নিয়ে। একই সঙ্গে তালেবান নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যম যেমন বাখতার নিউজ এজেন্সির সঙ্গে যৌথ অনুষ্ঠান, কন্টেন্ট আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে এটি চীনের বৃহত্তর সফট পাওয়ার কৌশলের অংশ। পশ্চিমা গণমাধ্যম ও দাতা সংস্থাগুলো আফগানিস্তান থেকে সরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে চীন নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেখছে। জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের গবেষক হজরত বাহার বলেন, বিদেশি গণমাধ্যমে বিনিয়োগ অনেক সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যেই করা হয়। আফগান মিডিয়ার পতনের পর চীন এই সুযোগ কাজে লাগিয়েছে। গবেষণায় দেখা গেছে, কিছু বেসরকারি আফগান টিভি চ্যানেল ও মিডিয়া হাউস চীনা অর্থনৈতিক সহায়তা পেয়েছে। চায়না রেডিও ইন্টারন্যাশনালের পাশতু সার্ভিস কাবুল ও কান্দাহারে নিয়মিত সম্প্রচার চালাচ্ছে এবং সামাজিক মাধ্যমে বিপুল অনুসারী তৈরি করেছে। পাশাপাশি সিসিটিভি ও সিজিটিএন কাবুলে অফিস চালু রেখে ইংরেজি ভাষার কন্টেন্ট তৈরি করছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেস সিএসইপি এর ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন অর্থায়ন, কন্টেন্ট অংশীদারিত্ব ও সাংবাদিক প্রশিক্ষণের মাধ্যমে আফগান মিডিয়ায় প্রভাব বিস্তার করছে। লক্ষ্য একটাই, চীনকে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরা। তবে সাবেক আফগান সরকারের শেষ চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জাভিদ কাইম মনে করেন, চীনের ভূমিকা এখনও মূলত বাস্তববাদী। তার ভাষায়, আফগানিস্তান চীনের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে নিরাপত্তার দিক থেকে এটি আঞ্চলিক কৌশলের অংশ। চীন চায় আফগানিস্তান থেকে কোনো হুমকি যেন তাদের সীমান্তে না আসে। এই অবস্থার বিপরীতে আফগানিস্তানের স্বাধীন গণমাধ্যম খাত ক্রমেই অস্তিত্ব সংকটে পড়ছে। বহু সাংবাদিক দেশ ছেড়েছেন, অসংখ্য গণমাধ্যম বন্ধের মুখে। পশ্চিমা সহায়তা বন্ধ হয়ে যাওয়া, তালেবানের কঠোর সেন্সরশিপ, বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধকরণ এবং নারী সাংবাদিকদের ওপর বিধিনিষেধ সব মিলিয়ে আফগান গণমাধ্যম এক গভীর অন্ধকারের দিকে এগোচ্ছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নেতৃত্ব পরিবর্তন, ইরানি বিক্ষোভ পরিপ্রেক্ষিতে হস্তক্ষেপের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি বহুপাক্ষিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখাচ্ছে। বহুপাক্ষিক সমাধানে না গিয়ে ওয়াশিংটনের নিজেদের শক্তি ও প্রভাবকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিও 4-এর টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুস্পষ্ট বিশ্বাস কাজ করছে যে বহুপাক্ষিক ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা এখন আর কার্যকর নয়। তার মতে, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে ক্ষমতা ও প্রভাবের প্রয়োগ মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে উপেক্ষা করছে। গুতেরেসের এই মন্তব্য এমন এক সময়ে আসে যখন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক করে। একই সঙ্গে ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছে। জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার মূল নীতিগুলো, বিশেষ করে সদস্য রাষ্ট্রগুলোর সমান অধিকারের বিষয় এখন গুরুতর হুমকির মুখে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প এর আগেও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প সংস্থাটির অস্তিত্বের প্রয়োজনীয়তাকেই প্রশ্নবিদ্ধ করেন। তিনি দাবি করেন, শেষ না হওয়া 7টি যুদ্ধ তিনি শেষ করেছেন, অথচ জাতিসংঘ সেগুলোর কোনোটিতেই সহায়তা করেনি। ট্রাম্প বলেন, পরে আমি বুঝেছি জাতিসংঘ আমাদের জন্য ছিল না। কঠোর সমালোচনার জবাবে গুতেরেস স্বীকার করেন, জাতিসংঘের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে সনদের আলোকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, বড় বৈশ্বিক সংঘাত সমাধানে জাতিসংঘে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বাস্তব ক্ষমতা মূলত বড় শক্তিগুলোর হাতেই। তার প্রশ্ন, এই অতিরিক্ত ক্ষমতা কি দীর্ঘস্থায়ী ও বাস্তবসম্মত সমাধানের জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি কেবল সাময়িক ও তড়িঘড়ি সমাধানের জন্য? উত্তরে তিনি বলেন, এই দুইয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। গুতেরেস আরও বলেন, জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্র যে ভয়াবহ সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি তা মোকাবেলায় সংস্থাটির কাঠামোগত সংস্কার জরুরি। তিনি সতর্ক করে বলেন, অনেকে মনে করেন আইনের শাসনের জায়গায় ক্ষমতার শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে যে বহুপাক্ষিক সমাধান অপ্রাসঙ্গিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবের প্রয়োগ, সেক্ষেত্রে যদি তা আন্তর্জাতিক আইনের সীমারেখাও অতিক্রম করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিয়েও কড়া সমালোচনা করেন গুতেরেস। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য গঠিত এই পরিষদ আর বর্তমান বিশ্বের প্রতিনিধিত্ব করে না এবং কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বর্তমানে পরিষদের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন যে কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই ভেটো ক্ষমতা ব্যবহার করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ বারবার বাধা দিয়েছে। গুতেরেস বলেন, ভেটো ক্ষমতা এখন অনেক সময় সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে উঠছে। বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন 3টি ইউরোপীয় দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে রয়েছে। তিনি পরিষদের গঠন পরিবর্তনের আহ্বান জানান। তিনি বৈধতা ফিরিয়ে আনতে এবং পুরো বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরতে এই সংস্কার জরুরি বলেন। তিনি নিরাপত্তা পরিষদের গঠন পরিবর্তনের আহ্বান জানান। অগ্রহণযোগ্য অচলাবস্থা এড়াতে ভেটো ক্ষমতা সীমিত করারও প্রস্তাব দেন তিনি। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুতেরেস 2017 সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেন। এবছরের শেষেই তার মেয়াদ শেষ হচ্ছে। সাধারণ পরিষদে তার বার্ষিক ভাষণে তিনি বিশ্ব পরিস্থিতিকে সংঘাত, দায়মুক্তি, বৈষম্য ও অনিশ্চয়তায় ভরপুর বিশৃঙ্খল এক বিশ্ব হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন প্রকাশ্যে লঙ্ঘনই বৈশ্বিক ব্যবস্থার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। গুতেরেস গাজা সংকটকে জাতিসংঘের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চলমান সংঘাত হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধের বড় সময় আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে গাজায় সহায়তা প্রবেশে ইসরায়েল বাধা দেওয়ায় জাতিসংঘ সেখানে ত্রাণ বিতরণ করতে পারেনি। এক পর্যায়ে ইসরায়েল জাতিসংঘের পরিবর্তে গাজা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন নামে একটি বাহ্যিক ঠিকাদার সংস্থাকে ত্রাণ কার্যক্রমের দায়িত্ব দেয়। এসব স্থানে খাদ্য সংগ্রহ করতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত হন। গাজায় কি জাতিসংঘ ক্ষমতাহীন ছিল? এমন প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, অবশ্যই, কিন্তু বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। দীর্ঘদিন ধরে ইসরায়েল বলেছে জাতিসংঘ ত্রাণ বিতরণে সক্ষম নয়। বাস্তবে যখনই আমাদের গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তখন আমরা সেখানে যেতে পারিনি। পরে যুদ্ধবিরতি হলে বিপুল পরিমাণ মানবিক সহায়তা প্রবাহিত হয়। উপযুক্ত পরিবেশ পেলে আমরা প্রস্তুতি ছিলাম বলেও জানান তিনি। কয়েকদিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন কাঠামোর দিকে ইঙ্গিত করে গুতেরেস মন্তব্য করেন, 1945 সালের সমস্যা সমাধানের পদ্ধতি দিয়ে 2026 সালের সমস্যার সমাধান করা সম্ভব নয়।
বহুপাক্ষিকত মৃত্যু ও আন্তর্জাতিক আইনের শাসন রক্ষায় অনেক বিশ্বনেতার নীরবতা নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। তবে এত কিছুর মধ্যেও গুতেরেস আশাবাদী থাকার কথা জানিয়ে তিনি বলেন, অনেকেই শক্তিশালীদের মুখোমুখি হতে দ্বিধাবোধ করেন। কিন্তু সত্য হল, যদি আমরা শক্তিশালীদের চ্যালেঞ্জ না করি তাহলে কখনোই একটি ভালো পৃথিবী গড়ে তুলতে পারব না।